হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি বাডি। আজ আমরা একটু ভিন্ন স্বাদের বিষয় ইতিহাস বিষয় নিয়ে আলোচনা করব। ইতিহাস বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র। অর্থাৎ ইংরেজরা আমাদের দেশে এসে এক তো আমাদের দেশকে শাসন করেছে এবং আমাদের দেশের ধন সম্পদ কিভাবে নিজেদের দেশে নিয়ে গেছে লুট করে, এবং কিভাবে কৃষকদেরকে কাজে লাগিয়ে নিজেদের আখের গুছিয়েছে, নিজেদের প্রয়োজন মতো আমাদের কাছ থেকে নিজেদের চাহিদা মতো জিনিস উৎপাদন করে নিয়েছে, ছল চাতুরি করে, অত্যাচার করে। সেই অত্যাচারের কথা আমরা এই বিষয়ে জানতে পারবো। তো আমাদের এই ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র বিষয়টি দুটি ভাগে বা দুটি ভিডিওতে ভাগ করা হয়েছে। আজ আমরা প্রথম ভাগ সম্পর্কে আলোচনা করব এবং আগামী ভিডিওতে আমরা দ্বিতীয় ভাগ সম্পর্কে আলোচনা করব। তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং দেখে নিজেদের মতামত অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটা, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করো, যাতে তাদেরও এই বিষয়টি বুঝতে সুবিধা হয়। আর যদি কোনো অংশ বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। অনেকেই ইতিহাস বই খুললেই হয়তো ভয় পেয়ে যাও, মনে হয় এত বড় বড় লাইন, এত ঘটনা, এগুলো মনে রাখবো কিভাবে। কিন্তু আজ আমরা পুরো বিষয়টা গল্পের মতো করে বুঝবো, এমনভাবে বুঝবো যেন মনে হবে চোখের সামনে সব ঘটনা ঘটছে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ভাবো তো, তোমার একটা ছোট্ট জমি আছে, সেখানে তুমি অনেক কষ্ট করে চাষ করলে, কিন্তু ফসল ওঠার আগেই কেউ এসে বলল এই জমির জন্য আমাকে কর দিতে হবে। তুমি বললে আমার তো ফসলই ভালো হয়নি, তবুও তারা ছাড়লো না, বরং আরও বেশি কর চাইতে লাগলো। ঠিক এই ঘটনাটাই ঘটিয়েছিল ব্রিটিশ সরকার আমাদের ভারতের কৃষকদের সঙ্গে। ইংরেজরা যখন ভারত শাসন করতে এসে শুধু রাজনীতিই তখন করেনি, তারা ভারতের অর্থনীতিকেও কিন্তু নিজেদের লাভের জন্য ব্যবহার করেছিল। আর সেই কারণেই তৈরি হয়েছিল ঔপনিবেশিক অর্থনীতি, যেটা নিয়ে আমরা এখন আলোচনা করছি। চলো তাহলে একদম শুরু থেকেই বুঝে নেওয়া যাক। 1770 সালের ভয়াবহ দুর্ভিক্ষ, অর্থাৎ যেটা 1769 থেকে 70 সালের মধ্যে হয়েছিল সালে বাংলায় ভয়ঙ্কর যে দুর্ভিক্ষ দেখা যায়, যেটাকে আমরা 76-এর মন্বন্তর নামেও জানি। হাজার হাজার মানুষ কিন্তু না খেতে পেয়ে মারা যায়। কৃষকদের অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়। কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাদের চিন্তা কিন্তু ছিল অন্য জায়গায়। তারা ভাবছিল কিভাবে আরও বেশি রাজস্ব বা কর আদায় করা যায়, কারণ তাদের আসল উদ্দেশ্যই তো ছিল লাভ করা। এখন 1772 সালে ওয়ারেন হেস্টিংস রাজস্ব আদায়ের জন্যই ইজারাদারি ব্যবস্থা চালু করেন। এখানে কিছু লোককে নির্দিষ্ট এলাকার কর আদায়ের দায়িত্ব দেওয়া হতো। তারা কৃষকদের কাছ থেকে জোর করে বেশি কর আদায় করত। ফলে কৃষকদের অবস্থা দিন দিন আরও খারাপ হয়ে যায়। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ টপিক, যেটা 1793 সালে লর্ড কর্নওয়ালিস চালু করেন। তার নাম হলো চিরস্থায়ী বন্দোবস্ত। এটা চালু হয়েছিল বাংলা, বিহার এবং উড়িষ্যায়। তাহলে এরপর আমাদের জানার বিষয় হলো এর মূল বিষয় কী ছিল, অর্থাৎ এই চিরস্থায়ী বন্দোবস্তর মূল বিষয় কী ছিল। ইংরেজরা ভেবেছিল এত কৃষকের কাছ থেকে আলাদা আলাদা কর নেওয়ার চেয়ে কিছু জমিদারের হাতে এর দায়িত্ব তো দিয়ে দিলেই হয়ে যায়। তাই জমিদারদের জমির মালিকের মতো ক্ষমতা দেওয়া হলো। জমিদাররা কোম্পানিকে নির্দিষ্ট কর দেবে আর কৃষকদের কাছ থেকে খাজনা আদায় করবে। তাহলে এখন প্রশ্ন হলো, কৃষকদের অবস্থা এরপরে কি ভালো হলো নাকি খারাপ হলো নাকি একই রইল? তাহলে আমরা জানবো কৃষকদের অবস্থা কেমন হলো। তারপর তো এখানেই শুরু হলো কিন্তু আসল সমস্যা। জমিদাররা বেশি লাভের জন্য কৃষকদের উপর অতিরিক্ত খাজনার বোঝা চাপাতে শুরু করলো। ফসল হোক বা না হোক, খাজনা কিন্তু দিতেই হবে। আচ্ছা, না দিলে কি হবে? তাহলে না দিলে জমি কেড়ে নেওয়া হবে, অত্যাচার করা হবে। ফলে কৃষকরা ধীরে ধীরে নিজের জমির অধিকার হারিয়ে প্রজায় পরিণত হয়ে যায়। অর্থাৎ যেটা
আগে ছিল তার নিজের জমি, যেটা তার বাবা বা তাদের পূর্বপুরুষের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছে, সে জমিকে তারা তাদের নিজেদের হাত থেকে হারাতে হয় এবং শুধুমাত্র জমির কৃষক হয়েই রয়ে যায়, অর্থাৎ প্রজায় পরিণত হয়। তার জমির উপর তার অধিকার আর কিছু থাকে না। চিরস্থায়ী বন্দোবস্তটা তো হলো, এরপর চিরস্থায়ী বন্দোবস্তটা একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু ছিল সূর্যাস্ত আইন। এই আইনে বলা হয় নির্দিষ্ট দিনের সূর্য ডোবার আগেই জমিদারকে কোম্পানির সমস্ত কর জমা দিতে হবে। যদি জমিদাররা না দিতে পারে তাহলে কিন্তু জমিদারদের জন্যেও কিন্তু আইনের কোনো ফাঁক নেই, অর্থাৎ তাহলে জমিদারের জমি কিন্তু নিলাম হয়ে যাবে। মানে উপরে জমিদার থাকলেও আসল ক্ষমতা ছিল কিন্তু ব্রিটিশ কোম্পানির হাতেই। এরপর আসে রায়ত ওয়ারি ব্যবস্থা। এটা চালু হয় মাদ্রাজ ও বোম্বাই অঞ্চলে। এখানে কিন্তু জমিদারের বদলে কৃষকদের সঙ্গেই সরাসরি কর আদায়ের ব্যবস্থা করা হয়। কীরকমভাবে? অর্থাৎ ইংরেজরা যখন দেখলো যে জমিদারদের হাতে মানে কর আদায়ের দায়িত্ব দিলে জমিদারদেরকেও তো কিছু লাভের অংশ বা কিছু করের অংশ দিতে হবে, তার বদলে কি করলো, রায়ত শব্দের অর্থ হলো কৃষক, অর্থাৎ কৃষকদের হাতেই কিন্তু তারা কৃষকদের কাছ থেকেই কিন্তু সরাসরি কর আদায় করতে থাকলো। যারা কৃষক তাদের কাছ থেকেই সরাসরি কর আদায় করতে থাকলো। শুনতে এই জিনিসটা কিন্তু ভালো লাগলেও বাস্তবে কিন্তু কৃষকদের কোনো কষ্ট কমেনি। কারণগুলো কি? তাহলে কারণগুলো হলো করের হার ছিল খুব বেশি পরিমাণে কর কৃষকদের কাছ থেকে আদায় করে নেওয়া হতো এবং সময় মতো কর না দিলে জমি কেড়ে নেওয়া হতো। ফলে কৃষকরা আসলে ইংরেজদের ভাড়াটে চাষিতে পরিণত হলো। অর্থাৎ চাষ করবে কৃষকরা, কিন্তু খাজনা তো অবশ্যই ইংরেজদেরকে দিতে হবেই। তারপরেও আবার যদি কিছুদিন দেরি হয়, হয়তো ফসল কোনো বছর সবসময় তো আর সমান ফসল হয় না, কখনো ফসল খারাপ হলো, কিন্তু সেখানেও তাদের কোনো মাফি নেই, অর্থাৎ কোনো খাজনা কম সেরকমটা কোনো বিষয় নেই। খাজনা ততটাই দিতে হবে এবং যদি না দিতে পারে তাহলে তার নিজের জমি কেড়ে নেওয়ার অধিকার ইংরেজ সরকার এর হাতে ছিল সে সময়। উত্তর ও উত্তর পশ্চিম ভারতে চালু হয় মহলওয়ারি বন্দোবস্ত। অর্থাৎ মহল কথার অর্থ হলো গ্রামের সমষ্টি। গ্রামের সমষ্টি বলতে বোঝায় অনেকগুলো গ্রাম নিয়ে একসাথে বলা হয় গ্রামের সমষ্টি। তো এখন পুরো গ্রামের উপর একসঙ্গে রাজস্ব ধার্য করা হতো, অর্থাৎ কৃষকদের কাছ থেকে এক এক করে খাজনা নেওয়ার পরিবর্তে কিন্তু পুরো গ্রামের কাছ থেকে একটি খাজনা নেওয়া হতো। কিন্তু এখানেও কিন্তু কৃষকদের অবস্থা ভালো হয়নি, কারণ রাজস্বের হার বাড়তেই থাকে। এর ফলে কি হলো, তাদের যদি কৃষিজ ফসলও ভালো না হয়, এমনকি রাজস্বও দিতে হয়, ফলে তারা কোথায় যাবে, কোথার থেকে তারা টাকা দেবে? এখন এলো মহাজনরা। মহাজন কারা? মহাজন শব্দের অর্থ মহানজন, কিন্তু এই মহাজন ছিল সে যুগের মহাজনরা ছিল সব থেকে নিকৃষ্ট মনের মানুষ। তারা প্রচুর চড়া সুদে টাকা কৃষকদেরকে ধার দিত, আর কৃষকরাও ধার নেবার জন্য বাধ্য হতো, কারণ তাদেরকে খাজনা দিতে হবে। খাজনা না দিলে সমস্ত জমি কিন্তু ইংরেজ সরকার কেড়ে নেবে। তাই খাজনা দেওয়ার তাগিদে তারা মহাজনদের কাছ থেকে চড়া সুদে চড়া সুদে টাকা নিত এবং মহাজনরা এর সুযোগ্য ব্যবহার করতো সুযোগটাকে। তারা হিসাবে কারচুপি করত, কৃষকদের জমি দখল করত, ফলে গ্রামের অর্থনীতি কিন্তু আরও ভেঙে পড়েছিল। এরপর অপরদিকে ইংরেজরা কিন্তু চেষ্টায় ছিল কিভাবে ভারতের মানুষজনদের থেকে আরও বেশি পরিমাণে লাভ করা যায়। তো এরপর তারা কৃষকদের বাধ্য করেছিল ব্যবসার জন্য নিজেদের জমিকে ব্যবহার করতে। কী রকম? সেই জমিতে কৃষকদেরকে নীল, পাট, তুলো, চা ইত্যাদি অর্থকরী অর্থাৎ যে সকল ফসলের আন্তর্জাতিক বাজার অর্থাৎ বিদেশে চাহিদা অনেক বেশি এবং সেখান থেকে তারা অনেক টাকা উপার্জন করতে পারবে, সেগুলোকেই অর্থকরী ফসল বলা হয়। এই রকম নীল, পাট, চা, তুলো ইত্যাদি ফসলগুলো চাষ করতে কৃষকদেরকে বাধ্য করেছিল সেই তাদের যে কৃষিজ ফসল তার পরিবর্তে।
এইগুলো তারা ইংরেজরা ইউরোপে বিক্রি করে প্রচুর লাভ করত। এর ফলে কি হলো, বাংলার কৃষকদের জোর করে নীল চাষ করানো হতো। নীল করেরা কৃষকদের অগ্রিম টাকা দিত, তারপর জোর করে নীল চাষ করাতো। এরপর কৃষকরা যেহেতু চাষের জন্য অগ্রিম টাকা নিয়ে রেখেছে ইংরেজদের কাছ থেকে, তাই বাজার মূল্য নীলের যাই থাক না কেন সেই কম দামে কম লাভে সেই নীল বা তার চাষের যে নীল সেটা ওই ব্রিটিশ সরকারের হাতেই কিন্তু তুলে দিতে হতো। ফলে তাদের কিন্তু কোনো লাভ থাকতো না। কৃষকেরা এই অত্যাচার সহ্য করতে পারেনি আর, ফলে তারা বিদ্রোহ শুরু করে। এটাই ইতিহাসে কিন্তু নীল বিদ্রোহ নামে পরিচিত। নীল বিদ্রোহ হয়েছিল 1859 থেকে 60 খ্রিস্টাব্দের মধ্যে। এরপর আসি আমরা পরবর্তী অংশে। পরবর্তী অংশ হলো দাক্ষিণাত্য হাঙ্গামা। দাক্ষিণাত্যে যে তুলো চাষি ছিল তাদের উপর মহাজনরা অকথ্য অত্যাচার করতে শুরু করে। তারা এক তো চড়া সুদে টাকা ধার দিতে থাকে, এমনকি তারা ধারের যে টাকা সেটা শোধ করতে না পারলে তাদের উপর ভীষণ পরিমাণে অত্যাচার করতে শুরু করে। চড়া সুদের ঋণ করের চাপে কৃষকরা বিদ্রোহী হয়ে ওঠে এবং তারা 1875 সালে আন্দোলন শুরু করে। একেই আমরা দাক্ষিণাত্য হাঙ্গামা নামে পরিচিত। ইংরেজরা কিন্তু অপরদিকে সেই একই, তাদের মনোভাব কিন্তু একই রয়ে যায়, অর্থাৎ কিভাবে আমরা ভারতীয়দের কাছ থেকে বেশি পরিমাণে টাকা আদায় করতে পারবো, টাকা লাভ করতে পারবো। এর ফলে তারা কি করলো, বাগিচা শিল্প, অর্থাৎ ইংরেজরা ভারতে চা ও কফির বাগান তৈরি করত। ইংরেজরা কিন্তু সে তো ছিল শেয়ালের মতো চালাক ইংরেজরা, ফলে তারা কিন্তু যে কর্মঠ এবং কম মজুরিতে যে যেখানে শ্রমিক বেশি পাওয়া যাবে সেখানে কিন্তু এই বাগিচাগুলো তৈরি করেছিল। যেমন আসাম, দার্জিলিং, দক্ষিণ ভারত, এখানে শ্রমিকদের খুব কম মজুরিতে, একদম নামমাত্র মজুরিতে কঠিন কাজ করানো হতো। এর ফলে কি হতো, এর ফলে ইংরেজদের হাতে লাভের বেশিরভাগ অংশই থেকে যেত, লাভের টাকা চলে যেত সরাসরি ইংল্যান্ডে। তাহলে আমরা কি বুঝলাম বলো তো? আমরা দেখলাম ইংরেজদের সমস্ত অর্থনীতির মূল উদ্দেশ্য ছিল কিন্তু ভারত থেকে যত বেশি সম্পদ লুট করা যায়। এর ফলে কৃষকদের দারিদ্রতা বাড়ে, ঋণের বোঝা বাড়ে, দুর্ভিক্ষ দেখা যায়, কৃষক বিদ্রোহ শুরু হয়। অর্থাৎ ঔপনিবেশিক অর্থনীতি ভারতের উন্নতির জন্য কিন্তু নয়, ইংরেজদের লাভের জন্যই তৈরি হয়েছিল। আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।